ইংলিশে করে। আচ্ছা, আমরা হচ্ছে যে বাংলাটা ইংলিশে করে করার চেষ্টা করবো, ঠিক আছে। আমি এখানে প্রথমে যে অঙ্কটা দেখতে পাচ্ছি 18 নম্বর অঙ্ক। এটা দেখো, গতদিন তোমাদের হোমওয়ার্ক ছিল। অনেকে দেখছিলাম যে এটা করে আমার কাছে পাঠাইছে, আবার অনেকে পাঠাও না, ঠিক আছে। এটা তোমাদের গতদিন হোমওয়ার্ক ছিল অলরেডি। যে আমাদের এই জায়গায় একটা ওপেনিং ছিল, আর এটা হচ্ছে তোমার ক্লোজিং ছিল। আমাদের এটা হচ্ছে র মেটেরিয়ালস। এটা হচ্ছে কি চলতি কার্য। চলতি কার্যের ইংলিশ কি? চলতি কার্যের ইংলিশ হচ্ছে ওয়ার্কিং প্রসেস। ঠিক আছে, তাহলে এটা ওপেনিং, আর এটা হচ্ছে ক্লোজিং। তৈরি পণ্য হচ্ছে ফিনিশ গুডস, এটা তাহলে ওপেনিং, আর এবার সেটা হচ্ছে ক্লোজিং। এরপরে বলছে কাঁচামাল ক্রয়, তার মানে হচ্ছে র মেটেরিয়াল পার্সেস। তারপরে ডিরেক্ট ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড। সব এই ইংলিশ গুলো কিন্তু, মানে এই যে বাংলাগুলো যে এখানে দেওয়া আছে, ঠিক আছে। অনেকে বলে যে ভাইয়া, আপনি তো ইংলিশে পড়াচ্ছেন, কিন্তু প্রশ্ন তো অনেক সময় আবার ওই যে ইন কোর্স পরীক্ষা বা টেস্ট পরীক্ষা, অনেক সময় কলেজের টিচাররা তার ইংলিশ এভাবে করতে চায় না, ঠিক আছে। ন্যাশনালের টিচার গুলো ওইভাবে ইংলিশে করতে চায় না, ওরা বই দিকে দেখে প্রশ্ন তুলে দেয়, তো এই জন্য দেখছে বাংলাটাই দিয়ে দেয়। তো অনেকেই প্রশ্নটা করে যে ভাই, বাংলাতে যখন টেস্ট পরীক্ষা দিই তখন তো আমরা কিভাবে পরীক্ষা দিব। দেখো, তুমি যদি ইংলিশে শিখে যাও, তাহলে বাংলাতে যদি প্রশ্ন আসে, ওটা তুমি ইংলিশে কনভার্ট করা তোমার জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে। আর আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই বাংলা কিন্তু আমরা পড়ানোর সময় ওটাকে ইংলিশ বলে দিই, ঠিক আছে। তো তুমি নিজে একটুখানি আইডেন্টিফাই করে দেখো বা চিন্তা করে দেখো যে আমি এই অঙ্কগুলো যে করাইছি, এই অঙ্কগুলো তুমি হচ্ছে যে যদি ইংলিশে আসে তুমি, এই যদি বাংলাতে আসে তুমি ইংলিশে কনভার্ট করতে পারবে কিনা, নিজের কাছে নিজে একটু প্রশ্ন করো, ঠিক আছে। আমি আশা করি যে তোমরা সবাই এই বাংলাগুলোকে ইংলিশে কনভার্ট করতে পারবে। আচ্ছা, এখানে বলছিল যে কোম্পানি মোট ব্যয়ের সাথে বিক্রয়ের উপরে মানে সেলিং প্রাইসের উপর, ঠিক আছে, সেলিং প্রাইসের উপরে 25% হারে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। তা বিক্রয় মূল্যের উপরে যদি মুনাফা ধরতে বলে, তাহলে কি সূত্র অ্যাপ্লাই করতে হবে, সূত্রটাকে বলতে পারবা? কি আমি সূত্র? বলবো, হ্যাঁ, তুমি বলবো, হ্যাঁ বলো দেখি। পার্সেন্টেজ রেটটা যেটা হবে সেটা হবে, সেটার সাথে গুণন পার্সেন্টেজ রেট, আর নিচে 100 থেকে পার্সেন্টেজ রেটটা মাইনাস হবে। হ্যাঁ। হুম। আচ্ছা, আমাদের যদি বিক্রয় মূল্যের উপরে বা সেলিং প্রাইসের উপরে যদি প্রফিট ধরতে বলে, সেক্ষেত্রে আমাদের কি হবে? টোটাল কস্ট। প্রফিটটা বের করার সূত্র হচ্ছে টোটাল কস্ট ইনটু পার্সেন্টেজ ডিভাইডেড 100 - পার্সেন্টেজ। ওকে। এরপরে বলছে মূল্য সংযোজন করের হার 15% হলে প্রদায় ভ্যাটের পরিমাণ কত, অর্থাৎ তোমাকে ভ্যাট ধরতে হবে কয় পার্সেন্ট? ভ্যাট ধরতে হবে 15%, ঠিক ঠিক আছে। মূল্য সংযোজন কর মানে ভ্যালু অ্যাডেড। আমাদের এই জায়গায় অ্যান্সারটা দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্সার যারা মিলাইতে চাও বা যারা করছো, তারা এখান থেকে মিলাই নিতে পারবা, ঠিক আছে। দেখেন, আপনাদের এখানে কয় পার্সেন্ট ধরতে বলেছে? 25% ধরতে বলেছে, ঠিক আছে। তাহলে 25% যদি ধরতে বলে, তাহলে সূত্রটা দেখেন এখানে কিভাবে দেওয়া আছে। যোগ মুনাফা মানে যোগ হচ্ছে প্রফিট, ঠিক আছে। প্রফিটটা কিভাবে দিয়েছে? আমাদের টোটাল কস্ট হচ্ছে 19,05,000 টাকা। টোটাল কস্ট হচ্ছে 19,05,000 টাকা। 19,05,000 টাকা লিখেছি ইন্টু 25/100 - 25, তার মানে কি 75। তাহলে 6,35,000 টাকা হচ্ছে প্রফিট। তাহলে টোটাল হয় কত? টোটাল হচ্ছে 25,40,000 টাকা হচ্ছে প্রফিট। এই 25,40,000 টাকা থেকে আমরা কি করবো? ব্যবহৃত কাঁচামালের ব্যয়, তার মানে র মেটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজড, ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের ইংলিশ হচ্ছে র মেটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজড। এটা আমরা কি করবো? ওইখান থেকে মাইনাস করে দিব। দেখেন এটা সুন্দর করে আমি বলেছিলাম ছকের ভিতরে এটা কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে। বিক্রয় মূল্য থেকে বাদ দিবেন কোনটা? আপনারা বাদ দিবেন হচ্ছে র মেটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজড, বাদ দিবেন। এটা কি করছে? নিচে লিখছে। আপনি নিচে লিখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরা নিচে লিখেছে যে মূল্য সংযোজন কর নির্ণয়, বিক্রয় মূল্য ওখান থেকে বাদ ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তাহলে মূল্য সংযোজন কত পেয়েছে? তারা মূল্য সংযোজন পেয়েছে 18,15,000 টাকা। তার মানে এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড। এটার ইংলিশ নাম কি? এটা ইংলিশ নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড। এই ভ্যালু অ্যাডেড এর উপর এখন আমরা ট্যাক্স রেট অ্যাপ্লাই করলে ভ্যাট পেয়ে যাবো। তাহলে সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ঠিক আছে, বা ভ্যাট ভ্যাট পেয়েবল, ঠিক আছে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে 18,15,000-এর উপরে 15% ভ্যাট ধরলে আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে। দেখেন, আমি যে নিয়মে করাইছি সেই নিয়মে কিন্তু করা আছে। আবার অথবা আরেকটা নিয়ম দেওয়া আছে, অথবা নিয়ম আমি অ্যাপ্লাই করব না। অথবা নিয়ম আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে অথবা নিয়মটা তোমরা অ্যাপ্লাই করবা না, এখনো বলতেছি অথবা নিয়মটা অ্যাপ্লাই করবা না, ঠিক আছে। আমাদের উপরে যে অ্যাপ্লাই নিয়মটা আছে, আমরা এই নিয়মটা সবসময় ফলো করবো।
কারণ অথবা নিয়মটা অনেক ঝামেলা আছে, এই যে এই বারবার ঝামেলার কাজ করতে গেলে করার কোনো দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, 13 নম্বর অঙ্কটা আমরা দেখি। 13 নম্বর অঙ্কে কি বলেছে যে সিগমা লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান 2022 সালের 30শে জুন সমাপ্ত বছরে উক্ত কোম্পানির উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যগুলি নিম্নে প্রদত্ত হলো। আমাদের এটা বলেছে হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল। প্রারম্ভিক কাঁচামালের ইংলিশটা কি বলতে পারবেন কেউ? প্রারম্ভিক কাঁচামাল, ওপেনিং র মেটেরিয়ালস। ওপেনিং র মেটেরিয়ালস। তারপরে বলছে প্রারম্ভিক তৈরি পণ্য। ওপেনিং ফিনিশ না? ওপেনিং ফিনিশ গুডস। না, ওপেনিং ফিনিশ ফিনিশ গুড। গুডস, থ্যাংক ইউ। প্রারম্ভিক তৈরি পণ্য হচ্ছে ওপেনিং ফিনিশ গুডস। তারপরে হচ্ছে কাঁচামাল ক্রয়, তার মানে হচ্ছে পার্সেস অফ র মেটেরিয়ালস, প্রত্যক্ষ মজুরি ডিরেক্ট ওয়েজেস, কারখানা ও ডিরেক্ট পরিব্যয় ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, কলকাপ ফ্যাক্টরি যার ওভারহেড, অপচয় তার মানে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট। ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। ইকুইপমেন্ট। কলকাপ যার অপচয় হচ্ছে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট। বিক্রয় খরচ সেলিং এক্সপেন্স। প্রশাসনিক খরচ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সমাপনী কাঁচামাল, সমাপনী কাঁচামালের ইংলিশটা কি বলতে পারবেন? ক্লোজিং র ক্লোজিং মেটেরিয়াল। র মেটেরিয়ালস। ক্লোজিং র মেটেরিয়ালস, থ্যাংক ইউ। সমাপনী তৈরি পণ্য হচ্ছে ফিনিশ। ফিনিশ হচ্ছে ক্লোজিং ফিনিশ ক্লোজিং গুড। ফিনিশ গুডস। ক্লোজিং ফিনিশ গুডস। দেখছেন আমরা কিন্তু সবাই বাংলা থেকে ইংলিশে কনভার্ট করতে পেরেছি। এরপরে বলছে কোম্পানির মোট ব্যয়ের সাথে, মোট ব্যয়ের সাথে বলেছে মানে টোটাল কস্ট। মোট ব্যয় হচ্ছে টোটাল কস্ট, বলছে টোটাল কস্টের সাথে, না সরি, এই লাইনটা একটু ভালো করে দেখবেন সবাই, এটা বলো। এই বাংলাটা দেখবেন যে আরো কঠিন। ঠিক আছে, বাংলাটা দেখবেন কঠিন। আপনারা ইংলিশ হইলে তো খুব সহজে ধরে ফেলতে পারতেন, দেখেন বাংলাটা কত কঠিন করছে এখানে। বলছে কোম্পানির মোট ব্যয়ের সাথে বিক্রয়ের উপরে 25% হারে যুক্ত করে। অনেকে, অনেক স্টুডেন্ট আমি দেখেছি এই যে মোট ব্যয়ের সাথে বিক্রয়ের বলছে না, ওরা কি করে মোট ব্যয় মনে করে সরাসরি পার্সেন্টেজ ধরে দেয়। কিন্তু না, এটা বাংলাটা, প্রশ্ন যখন বাংলাতে হয় তখন একটু হার্ডই হয়ে যায়। ঠিক আছে, হচ্ছে কোম্পানির মোট ব্যয়ের সাথে, তার মানে তোমার যে মোট ব্যয়টা বের হবে সেই মোট ব্যয়ের সাথে বিক্রয় মূল্যের উপরে, অর্থাৎ বিক্রয় মূল্যের উপরে 25% মুনাফা বের করে তার কার সাথে যোগ করতে হবে? মোট ব্যয়ের সাথে যোগ করতে হবে। ঠিক আছে, তাই এখানে সেই কথাটাই বোঝাইছে যে মোট ব্যয়ের সাথে বিক্রয়ের উপরে 25% হারে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করো। ঠিক আছে, তার মানে কি মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করতে বলেছে। ঠিক আছে, মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করে তোমাকে বিক্রয় মূল্য নির্ধারণ করতে বলেছে। তাহলে এই 25% মুনাফা কি টোটাল কস্টের উপরে হবে নাকি বিক্রয় মূল্যের উপরে হবে বলো তো? সেলিং প্রাইস। সেলিং প্রাইসের হবে। এরপরে বলছে মূল্য সংযোজন করেন আর 15% হলে প্রদায় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। আশা করি এটাও মানে আপনাদের। এখানে সেলিং প্রাইসের উপর 25% হবে, তারপর ওইটার সাথে টোটাল কস্ট যোগ করে ইয়েস, তারপরে ইয়েস, বিক্রয় মূল্য। ইয়েস। দেখেন আমি এখানে একটু দেখাই যে আমাদের টোটাল কস্টটা আসছে কত। টোটাল কস্ট আসছে হচ্ছে 7,50,000 টাকা। ঠিক আছে, বলছি এই টোটাল কস্টের সাথে প্রফিট যুক্ত করে সেলিং প্রাইস নির্ধারণ করো। ঠিক আছে, আর এই প্রফিটটা কার উপরে ধরতে বলছে? প্রফিটটা বিক্রয় মূল্যের উপরে ধরতে বলছে। তাহলে এই যে আমরা যোগ মুনাফা লিখে দিলাম প্রফিট। ঠিক আছে, আমাদের কত হচ্ছে? 7,50,000 ইন্টু 25/75। আমরা এখানে দেখাই দিয়েছি, তাহলে আমরা সেলস প্রাইস পেয়ে গেছি, সেলিং প্রাইসটা পেয়ে গিয়েছি। তারপর আমরা কি করবো? ভ্যাট নির্ণয় করবো। ভ্যাট নির্ণয় করে যেভাবে শিখেছি ওইভাবে ভ্যাট নির্ণয় করবেন। ব্যবহৃত কাঁচামাল মানে র মেটেরিয়াল ইউজড। ঠিক আছে, ওইখান থেকে আপনি কি মাইনাস করবেন? এই সরি, প্রথমে হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে আপনি ব্যবহৃত কাঁচামালের ব্যয় মানে র ম্যাটেরিয়াল ইউজটা মাইনাস করে দিবেন। তাহলে পাবেন হচ্ছে কি ভ্যালু অ্যাডেড। ঠিক আছে, মূল্য সংযোজন পাবেন। তারপর অতএব লিখে ভ্যাট। ঠিক আছে, বিল ভ্যাট পেয়েবল। পেয়েবল আপনি লিখে দিলে হয়ে যাচ্ছে। সো আগে নিয়মের কোনো বাইরে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে কারখানা উপরিব্যয় ছিল। ঠিক আছে, আমরা যদি প্রশ্নের ভিতরে দেখি যে কারখানা উপরিব্যয় আছে আবার কারখানা কলকাতার অবচয় আছে। ঠিক আছে, তার মানে ফ্যাক্টরি ওভারহেড আছে, আবার ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন আছে, দুইটা আছে। তো তখন যখন তোমার কারখানা উপরিব্যয় একাধিক থাকবে, ঠিক আছে, তখন তুমি শিরোনামটা কিভাবে দিবা? দেখো এখানে লেখা আছে যে কারখানা উপরিব্যয় দিয়েছে তোমার শিরোনাম, উপরিব্যয় দিয়ে ওইখানে নিচে লিখে দিয়েছে কারখানা ব্যয় ফার্স্ট কলামে। একের অধিক যদি ট্রানজেকশন থাকে তাহলে ফার্স্ট কলামে বসাবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিয়েছি কারখানা ব্যয় আর মেশিনের অবচয়, দুইটা যোগ করে আমরা সেকেন্ড কলামে নিয়ে গিয়েছি। ওকে, দেখেন আপনারা 14 নম্বর, 14 নম্বরও হয়ে গিয়েছে, তারপর আবারও দেখেন। আচ্ছা, এবিসি লিমিটেড এর 2022 সালের 30শে জুন সমাপ্ত বছরের পণ্য উৎপাদন ব্যয় ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নে দেওয়া হলো। আমাদের এখানে বলছে প্রারম্ভিক কাঁচামাল 10,000 টাকা, প্রারম্ভিক চলতি কার্য 80,000 টাকা। তারপরে বলছে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ 1,50,000 টাকা, কাঁচামাল ক্রয় 2,50,000, কারখানা উপরিব্যয় 2,25,000। সমাপনী কাঁচামাল আছে তোমার 25,000, সমাপনী চলতি কার্য 50,000, সমাপনী তৈরি পণ্যের মজুদ 75,000, প্রত্যক্ষ মজুরি, প্রশাসনিক ও বিক্রয় ব্যয়।
এই জায়গায় যতগুলো ট্রানজেকশন আছে প্রত্যেকটা ট্রানজেকশন কিন্তু আমরা একটুখানি আগে এটাকে ইংলিশে কনভার্ট করেছি। আপনারা যারা খাতায় এগুলো কপি করতেছেন, আমি অনেকে দেখছি যে এই প্রশ্নগুলো খাতায় কপি করেন, তা খাতায় কপি করার সময় দয়া করে আপনারা মানে অন্তত এই ট্রানজেকশন গুলোকে একটু ইংলিশে লিখে নেবেন। ঠিক আছে, যারা এটা বাংলায় খাতায় কপি করতেছেন তারা বাংলায় কপি না করে তারা এটা ইংলিশে কপি করে নেবেন। ঠিক আছে, নিজেরা ইংলিশে কনভার্ট করবেন, কোনটা যদি আটকায় যান সেটা আমার কাছে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে অনেক ভালো হয়েছে। পরে বলছে লাস্টে কি বলছে, কোম্পানি মোট খরচের উপরে 20% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে। কিসের উপরে? মোট খরচ মানে টোটাল কস্ট। ঠিক আছে, টোটাল কস্টের 20% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে এবং 15% হারে মূল্য সংযোজন কর ধার্য করা হয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই দেখেন আপনারা 14 নম্বর অঙ্ক, এটাও কিন্তু আমার নতুন করে কিছু নাই, যা আছে আপনারা ইজিলি পারবেন। আচ্ছা, বিকল্প এটা করার দরকার নাই, এটা করার দরকার না, আপনারা বিকল্প এটা করবেন কিন্তু এটা করার দরকার নাই। এটা বাদ, আপনারা করবেন হচ্ছে এই যে এটা, আমরা যেটা একটা ফর্মুলা শিখেছি ওইটাই শিখবো আমরা। ঠিক আছে, আচ্ছা। তারপরে এটা একটু দেখি, এটা একটু ডিফারেন্স আছে, দুটো একটু ইনফরমেশন মনে হয়। বলছে ফুলকলি ইন্ডাস্ট্রিজ এর 2021-22 বর্ষে উৎপাদন ও অন্যান্য তথ্যাবলী নিম্নে দেওয়া হলো। আমাদের বলছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ, কাঁচামালের প্রারম্ভিক মজুদ এটা হচ্ছে ওপেনিং র মেটেরিয়ালস। তারপরে বলছে কাঁচামাল ক্রয়, পার্চেস অফ র মেটেরিয়ালস। কাঁচামালের সমাপনী মজুদ মানে ক্লোজিং র মেটেরিয়ালস। প্রত্যক্ষ মজুরি হচ্ছে ডিরেক্ট ওয়েজেস, কারখানা পরিবাহী ফ্যাক্টরি ওভারহেড। পরে হচ্ছে অর্ধ সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ। আচ্ছা, অর্ধ সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ, আর একটা বলছে অর্ধ সমাপ্ত পণ্যের সমাপনী মজুদ, আর একটা এখানে বলছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ আর তৈরি পণ্যের সমাপনী মজুদ। দেখেন তো তাহলে কোনটাকে ইংলিশে কোন ভাষায় ইউজ করতে পারি আমরা? আচ্ছা, তৈরি পণ্যর এটাকে আমরা কি বলি? ও তোমার হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস বলি নাকি তোমার হচ্ছে যে চলতি কাজ, এই ফিনিশ গুডস বলি তৈরি পণ্যকে? ফিনিশ গুড কিভাবে হবে? তৈরি প্রসেসিং হবে না? আচ্ছা, ওয়ার্ক ইন প্রসেসটা কি বলো তো? ওয়ার্ক ইন প্রসেসটা হচ্ছে চলতি কার্য, চলতি কার্য। হ্যাঁ। আর হচ্ছে তোমার ফিনিশ গুডসটা হচ্ছে কি তোমার তৈরি পণ্য। দেখো, চলতি কার্য, চলতি কার্য অথবা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস। তো চলতি কার্য মানে কি? চলতি কার্য মানে কাজটা এখনো কি শেষ হয় নাই, রানিং অবস্থায় আছে। তো অর্ধ সমাপ্ত মানে কি? অর্ধ সমাপ্ত মানে তো তোমার কাজটা শেষ হয়নি, রানিং অবস্থায় আছে, প্রসেসিং অবস্থায় আছে। ঠিক আছে, তার মানে অর্ধ সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ, এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস। ওকে, আচ্ছা। তারপরে কি বলছে? তারপরে ক্লোজিং, ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস। দেখেন আমরা পেয়ে গিয়েছি। এরপরে কি বলেছে আমাদের? এরপরে বলেছে হচ্ছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, এটা হচ্ছে ওপেনিং ফিনিশ গুডস, আর একটা হচ্ছে ক্লোজিং ফিনিশ গুডস। ওপেনিং ফিনিশ গুডস আর একটা হচ্ছে তোমার হচ্ছে ক্লোজিং ফিনিশ গুডস। তাহলে দেখেন আমরা সবগুলো নাম পেয়ে গিয়েছি। ওকে, এরপরে হচ্ছে বিক্রয় ও বন্টন খরচ। বিক্রয় ও বন্টন খরচটা কি? বিক্রয় ও বন্টন খরচটা হচ্ছে আমাদের সেলিং। ঠিক আছে, সেলিং এবং হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ, না, এটা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এটা ইংলিশ হচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। তারপরে বলছে প্রশাসনিক খরচ, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তারপরে বলছে ব্যয়ের উপরে, বলছে ব্যয়ের উপরে লাভের হার 25%, তার মানে তোমার যে টোটাল কস্ট হবে, ঠিক আছে, টোটাল কস্টের উপরে তোমাকে প্রফিটের পরিমাণ কত? 25%, তার মানে সরাসরি অ্যাপ্লাই করতে হবে। এরপরে বলছে মূল্য সংযোজন করের হার 15%, মূল্য সংযোজন করের হার 15%। বলছে উপযুক্ত তথ্য হতে প্রদায় মূল্য সংযোজন কর নির্ণয় করো, উপযুক্ত তথ্য হতে প্রদায় মূল্য সংযোজন কর নির্ণয় করো। সো আমরা কিন্তু ইজিলি এটা কমপ্লিট করে ফেলতে পারবো। দেখেন তো কারো কাছে কোনো কঠিন মনে হয়েছে কি, বা কঠিন কোনো ট্রানজেকশন পাইছেন কি? উপযুক্ত তথ্য থেকে প্রদেয় মূল্য সংযোজন করে ইংলিশ লিখতে হবে। এইটার ইংলিশটা তুমি লিখবে যে ক্যালকুলেশন অফ ভ্যালু এডেড ট্যাক্স। ঠিক আছে, অ্যাবোভ ইনফরমেশন। অ্যাবোভ ইনফরমেশন মানে কি? উপরোক্ত তথ্যাবলী হতে, তার মানে কি ওই যে উপযুক্ত বা অ্যাপ্রোপ্রিয়েট বা ইনফরমেশন।
অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? বা এইভাবে লেখা যাবে না, ফ্রম অ্যাবভ ইনফরমেশন ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ হ্যাঁ, ভ্যালু তাও এডেড এন্ড হবে, ভ্যালু পেয়েবল বাই দ্য কোম্পানি। তাও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এই জায়গায় অঙ্কটা একটু দেখি। প্রারম্ভিক কাঁচামাল দেওয়া আছে, কাঁচামাল ফুরায়, তারপর সমাপনী মজুদ, ব্যবহৃত কাঁচামালের মূল্য। এই ব্যবহৃত কাঁচামালের মূল্যের ইংলিশটা কে বলতে পারবেন বলেন? Raw materials available for use. আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে 12,50,000 একটা নাম আছে, ঠিক আছে, এটার বাংলা আর ইংলিশের নামটা কেউ বলতে পারবেন? এটা হচ্ছে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। নিচেতে আচ্ছা, raw এটা হচ্ছে material ইউজ। use হবে। হ্যাঁ, এটা হচ্ছে ইউজ। 12,50,000 হচ্ছে ইউজ, আর 11,50,000 হচ্ছে ইউজড। তার মানে পাস্ট ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট ফর্মে চলে আসবে, আর এটা প্রেজেন্ট ফর্মে থাকবে। আচ্ছা, এর সাথে আমরা যোগ করেছি হচ্ছে প্রত্যক্ষ মজুরিটা যোগ করে দেওয়া হয়ে গেছে, তাহলে আমরা প্রাইম কস্ট পেয়ে গেছি। প্রাইম কস্ট হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরিব্যয়টা যোগ করেছি, তাহলে পেয়েছি মোট উৎপাদন ব্যয়। আচ্ছা, মোট হ্যাঁ, উৎপাদন তাহলে ব্যয় র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, ইউজ যেটা, সেটার মানে মানে বাংলাটা কি হচ্ছে? ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এই সরি, ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয়। ঠিক আছে, আমরা এইটাকে যদি বাংলাতে বলি তাহলে এটা হচ্ছে ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয়, আর এটা হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। একটা ব্যবহারযোগ্য আর একটা হচ্ছে ব্যবহৃত। ঠিক আছে। আচ্ছা, এটার ইংলিশটা কি আমাকে একটু বলেন তো, যে মোট উৎপাদন ব্যয়ের ইংলিশটা? টোটাল কস্ট। টোটাল কস্ট একদম শেষে না আসে। না না তো না তো, এটা হচ্ছে মোট উৎপাদন না, তার হচ্ছে Cost of প্রোডাকশন, production. টোটাল প্রোডাকশন। টোটাল প্রোডাকশন কস্ট। হ্যাঁ, Cost of production. টোটাল প্রোডাকশন কস্ট বলা যায়, অথবা টোটাল ওয়ার্ক কস্ট। টোটাল ওয়ার্ক কস্ট, দেখো আমি ফরম্যাট যেটা দিয়েছি ওখানে টোটাল ওয়ার্ক কস্ট লেখা আছে। আচ্ছা, ওইটার সাথে আমরা Factory হচ্ছে, তে- হ্যাঁ, তোমার ওপেনিং প্রসেসটা আমরা যোগ করেছি, আর ক্লোজিং প্রসেসটা আমরা বিয়োগ করেছি, তাহলে উৎপাদিত পণ্যের ব্যয় পেয়ে গেছি। ঠিক আছে, উৎপাদিত পণ্যের ব্যয়টা, এটার ইংলিশটাকে বলতে পারবেন? এটা হচ্ছে টোটাল প্রোডাকশন কস্ট। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল প্রোডাকশন কস্ট। দেখেন আপনাদের ফরম্যাটটা, এটা হচ্ছে টোটাল প্রোডাকশন কস্ট, আর এটা কি, এটা হচ্ছে আপনাদের টোটাল ওয়ার্ক কস্ট। ঠিক আছে, এটা টোটাল ওয়ার্ক কস্ট, আর এটা হচ্ছে টোটাল প্রোডাকশন কস্ট। কস্ট অফ প্রোডাকশন। এটাকে না, কস্ট অফ প্রোডাকশন তো এইটা, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আচ্ছা, কস্ট অফ প্রোডাকশন। আচ্ছা, তাহলে উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমরা কি যোগ করব? আমরা যোগ করবো হচ্ছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, আর বিয়োগ করবো হচ্ছে তৈরি পণ্যের সমাপনী মজুদ। মাঝখানে The একটা নাম cost of লিখেছি, goods sold কোনটা ভাইয়া? এটা কস্ট অফ গুডস সোল্ড। এই যে কস্ট অফ গুডস সোল্ড আমি লিখে দিয়েছি, দেখো, বিক্রিত পণ্যের ব্যয়ের নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ওকে। আর এই যে বিক্রয়যোগ্য মালের ব্যয়, এই লাইনটা লেখার দরকার নাই, এত নাম মনে থাকবে না। আচ্ছা, তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেছি। কস্ট অফ গুডস সোল্ড এর সাথে আমরা কি যোগ করবো? কমার্শিয়াল এক্সপেন্সটা যোগ করবো। ঠিক আছে, কমার্শিয়াল এক্সপেন্সের ভিতরে এই জায়গায় শিরোনামটা কিন্তু এটা দেয় নাই। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড এর পরে আসবে কমার্শিয়াল এক্সপেন্স, যোগ করতে হবে। কমার্শিয়াল এক্সপেন্স দুইটা আছে, একটা হচ্ছে তোমার সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, আর একটা হচ্ছে প্রশাসনিক খরচ, তার মানে হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই দুইটা আমরা ফার্স্ট কলামে বসাই, যোগ করে আমরা এখানে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা যোগ করলে আমাদের টোটাল হয় কত? টোটাল হয় হচ্ছে 23,70,000 টাকা হচ্ছে টোটাল কস্ট। 23,70,000 কি, 23,70,000 হচ্ছে আমাদের টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে আমাদের কি বলছে? প্রফিট যুক্ত করতে বলেছে। কয় পার্সেন্ট প্রফিট? 25% প্রফিট, সরাসরি টোটাল কস্টের উপরে সরাসরি ধরতে বলেছে, এই জন্য আমরা সরাসরি ধরে দিয়েছি। তাহলে আমরা এখানে প্রফিটটা পেয়ে গেছি। প্রফিটটা যোগ করলে হচ্ছে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য পেয়ে গেছি 19,62,500। ওকে। এরপরে আমরা কি করবো? ভ্যাট নির্ণয় করবো। আমরা এখান থেকে কি করবো? এই যে বিক্রয় মূল্য থেকে আমরা ওই যে ব্যবহৃত কাঁচামালের মূল্যটা মাইনাস করে দিব, তাহলে মূল্য সংযোজন পেয়ে যাবো। মূল্য সংযোজনের ইংলিশ হচ্ছে ভ্যালু অ্যাডেড। তারপরে নিচে আমরা অথবা লিখে, ঠিক আছে, মূল্য সংযোজন করা সমান সমান এই যে অ্যামাউন্টটা বের হয়েছিল ভ্যালু এডেড, এই ভ্যালু এডেড এর উপরে ট্যাক্স রেটটা অ্যাপ্লাই করলে আমরা ট্যাক্সের পরিমাণটা পেয়ে যাচ্ছি। এখানে বিকল্প যে একটা পদ্ধতি দেওয়া আছে, এটা আমরা অ্যাপ্লাই করবো না। আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। আপনারা বাসায় একটা অঙ্ক করবেন, সেটা হচ্ছে, এটা তো করাইছি আমি, এই যে 16 নম্বর, দেখেন আপনাদের শিটে এই 16 নম্বর অঙ্ক আছে। একটু অঙ্কটার উপরে একটু দেখেন তো একবার। কোনটা? এটা যেটা সলভ করলাম একটু আগে, জি পিডিএফ আমি ভাইয়া, গ্রুপ। জি। আজকে ক্লাসে কি মাত্র 7 জন ক্লাস করতেছে? অনেকে তোমার হচ্ছে ইয়ে করে তো, ভিডিও দেখে ক্লাস করে তো।
আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, 17 নম্বরটা হোমওয়ার্ক থাকবে, এটা বাসায় করে নিবেন, ঠিক আছে। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে, স্ক্রিনশট নেন। হ্যাঁ এটা এটা বাসাতে করে নেবেন, ঠিক আছে। এটা আমি মনে হচ্ছে করিয়েছি, দেখেন তো এটা করাইছি না। এটা এক্সাম্পল দিতে। এটা করানো হয়েছে। এই যে এখানে দেখেন আপনাদের এটা ইংলিশে দেওয়া ছিল, এই পর্যন্ত সব হচ্ছে কি ফ্যাক্টরি কস্ট। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারটা তাহলে আপাতত সমাপ্ত। ঠিক আছে, আজকে এখানে সমাপ্ত। আমরা নেক্সট যেদিন আসবো সেদিন আমরা নতুন একটা চ্যাপ্টার। ওয়ার্কিং প্রসেস মানে কি জানি বললেন না একটু বাংলাটা? ওয়ার্ক ইন প্রসেসটা হচ্ছে তোমার, ওটাকে তুমি বলো, ওই যে এখানে লেখা আছে অর্ধ সমাপ্ত বা চলতি কার্য। ওয়ার্ক ইন প্রসেসটাকে তুমি দুইটা মিনিং লিখতে পারো, একটা হচ্ছে চলতি কার্য অথবা আরেকটা হচ্ছে অর্ধ সমাপ্ত। এই যে অর্ধ সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ, অর্ধ সমাপ্ত অথবা চলতি পণ্যের প্রারম্ভিক মজুদ, এটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস। বাংলায় তো কঠিন কেন, ইংরেজি তো ভাল লাগে। বাংলা কঠিন, ইংলিশটা সহজ। না তুমি ভাইয়া, ইংলিশে, 2 বছর থেকে ইংলিশ পড়ছি তো এই জন্য আর বাংলাটা ভুল লাগছে। ইংলিশটা যখন তুমি দেখবা যে ফুল আমাদের কমপ্লিট হয়ে গেছে, তখন মনে হবে যে ইংলিশটাই সহজ। মানে ট্যাক্সের দেখবেন যে ল্যাঙ্গুয়েজ গুলো ইংলিশটাই সহজ। দেখেন ওই আমরা ট্যাক্সের অনেকগুলো আমি ল্যাঙ্গুয়েজ শীতের পাবো। বাংলা গুলো সব ইংরেজি করে করে করছি সবগুলা ম্যাম। হুম। আমরা হচ্ছে যে যখন ট্যাক্সের কিছু কিছু আছে, তোমার ওয়ার্ড আছে, যে ওয়ার্ড গুলো তোমরা কখনোই বাংলাতে শুনো না, কিন্তু ইংলিশে আবার শুনেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস কিন্তু এখানে ম্যাথ শেষ। সাবজেক্ট সব ইংলিশে করতে করতে এখন আর বাংলাটা মাথায় ঢুকে না।